এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আজ নিয়ে চলে এসেছি দুটি ভয়ের ঘটনা। শেষের গল্পটিতেও একদম আপনাদেরকে প্রচণ্ড মজা দেবে। শেষের গল্পটি আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। আশা করি আপনারা বেশ ভয় পাবেন। আজ আপনাদেরকে ভয় পাইয়েই ছাড়ব, তাই ধৈর্য ধরে বেশি ঠেলাঠেলি না করে আপনারা কানে হেডফোন লাগিয়ে প্রস্তুতি নিন গল্পের মজা নেওয়ার। আজকের প্রথম গল্প, গভীর রাতের কান্না। আনন্দ আর প্রদীপ সেদিন একটা চায়ের দোকানে বসে গল্প করছিল। হঠাৎ ভূতের কথা ওঠায় আনন্দ বললে, আমি ওসব ভূত প্রেত বিশ্বাস করি না। প্রদীপ বললে, আমি বিশ্বাস করি। ভূত প্রেত একেবারে আজগুবি কথা নয়, ভূত সত্যি আজ। আনন্দ বললে, তুই ভূত দেখেছিস? প্রদীপ বললে, আলবাত দেখেছি। আনন্দ বললে, তাই নাকি? বল তাহলে কোথায় দেখেছিস? প্রদীপ বললে, শোন তাহলে। এই বলে প্রদীপ 2 কাপ চায়ের অর্ডার দিয়ে সিগারেট ধরিয়ে বলতে আরম্ভ করলো। প্রদীপ বললে, আমার কাঠের ব্যবসা, তাই যখন প্রয়োজন হয় আমাকে কাঠের জন্য আসাম, উত্তরবঙ্গ, বিহার যেতে হয়। হঠাৎ একবার প্রয়োজন হলো আসাম যাওয়ার, তখন ব্রিজ তৈরি হয়নি, তাই গঙ্গাসাগর হয়ে কাটিহারের উপর দিয়ে যেতে হতো শিলিগুড়ি বা আসাম। তখন স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্য, আর আলোর মধ্যে ছিল কেরোসিনের লণ্ঠন। এর কিছুটা দূরে রেল কোয়ার্টার, একটাতে থাকতো স্টেশন মাস্টার আর একটায় কেরানি ও অন্যান্য কর্মচারী। সারাদিনে মাত্র 2-3টে ট্রেন এলে স্টেশনটা একটু জমজমাট হতো। মাঠপথ ফাঁকা, জনমানব শূন্য। বিছানাপত্র বেঁধে খাবার কিছু সঙ্গে নিয়ে যথাসময়ে শিয়ালদা স্টেশনে গেলাম। ট্রেন ছাড়তে আর 10 মিনিট। টিকিট কাউন্টার থেকে একটা 2য় শ্রেণীর টিকিট কেটে উঠলাম ট্রেনে। দেখতে দেখতে সময় হয়ে এলো। ট্রেন চলতে লাগলো। স্টেশন পার হতেই চারদিক অন্ধকার। সেই অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলল আসাম মেল। আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না। সব মিলিয়ে ছেলে মেয়ে 15 থেকে 16 জন মাত্র। সিট প্রায় ফাঁকা দেখে বিছানা পেতে শুয়ে পড়লাম। একখানা ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম। ভোরবেলা হকারদের গরম চা, গরম সিঙাড়া ইত্যাদি বিভিন্ন কণ্ঠের চিৎকারে আর কুলিদের ওঠা নামার দুমদাম শব্দে ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে চেয়ে দেখি সাহেবগঞ্জ স্টেশন। আর কাল বিলম্ব না করে বিছানা বগলে নিয়ে ব্যাগটা ঝুলিয়ে নেমে গেলাম। স্টেশনের বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে একটা চায়ের দোকানে চা নিলাম, সঙ্গে লুচি আলুর দম। চায়ের সঙ্গে সেগুলো সৎ ব্যবহার করে সকালের আহার শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে স্টিমারের পাশে বেশ খানিকটা বালির উপর দিয়ে হেঁটে উঠে বসলাম ট্রেনে।
তখন রেলপথের অবস্থা ভালো ছিল না বলে অনেক সময় আস্তে আস্তে আবার থেমে থেমে ট্রেন যেত। কামরায় খুব লোক ছিল না, কাজেই আরাম করে বসলাম। গাড়ি স্টার্ট দিল, কিন্তু খুব আস্তে আস্তে। বালির উপর দিয়ে জোরে চালানো অসম্ভব। এভাবেই গাড়িটা এলো মতিহারি স্টেশনে। এখানে কিছু যাত্রী উঠল। এবার ট্রেন জোরে চলতে লাগলো। এখানে বয় এসে খাবার অর্ডার নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই এলো কাটিহার স্টেশন। অনেক লোক ওঠানামা করতে লাগলো। আমার মাছ ভাতের অর্ডার ছিল, আমাকে বয় দিয়ে গেল। আমি দেরি না করে খাওয়ার পাট শেষ করে ফেললাম। সন্ধ্যার কিছু আগেই শিলিগুড়ি এসে পৌঁছলাম। এখানে গাড়ি প্রায় 20-25 মিনিট দাঁড়িয়েছিল। ভোরে এসে পৌঁছলাম আলিপুরদুয়ার স্টেশনে। স্টেশন মাস্টারের বয়স বেশি নয়, আর লোকটিও অমায়িক দেখলাম। তাকে জিজ্ঞাসা করলাম, এখানে কোনো হোটেল বা থাকবার জায়গা আছে? স্টেশন মাস্টার বললেন, এই জঙ্গলা জায়গায় হোটেল কোথায় পাবেন? এখানে বেশি যাত্রীও আসে না। তার কথা শুনে আমার চোখ কপালে উঠল। আজ 2 দিন স্নান হয়নি, এই অবস্থায় কোথায় যায়? আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন, আপনি বোধহয় এখানে প্রথম এসেছেন? আগে হ্যাঁ। স্টেশন মাস্টার বললেন, আসুন আসুন আমার সঙ্গে। এখানে আমার একটা মেস আছে, সেখানে আপনি 2-1 দিন থাকতে পারেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার অনুগ্রহের কথা চিরদিন মনে থাকবে। রেলওয়ে কোয়ার্টার্সের মধ্যেই মেস। রেলের 10-12 জন কর্মচারী এখানে খায়। আমি মেসের একটা ঘরে বিছানাপত্র রেখে পাত কুয়ে স্নান করে আহার আদি সমাপ্তি করে একজন রেল কর্মচারীকে জিজ্ঞাসা করলাম, এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে কিনা। তিনি বললেন, কাছাকাছি বলতে এখান থেকে 2 মাইল দূরে নাকি একজন কাঠ চালান দেওয়ার ঠিকাদার আছেন। জিজ্ঞাসা করলেন আমাকে যে আমি কাঠের ব্যবসা করি কিনা। আমি ঘাট নেড়ে সম্মতি জানাতেই তিনি আমাকে বললেন, তাহলে ওর কাছেই যান, তাহলে আপনার কাজ মিটে যাবে। তিনি লোকজন নিয়ে জঙ্গলে আশেপাশে বাংলো তৈরি করে বাস করেন। সব শুনে আমি খুশি হলাম। তাড়াতাড়ি কাজ শেষ করে কলকাতায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমি দুপুরেই ঠিকাদারের বাংলোয় যাওয়ার কথা বললাম। রেল কর্মচারী বললে, এখন গেলে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তার চেয়ে আপনি সকালে উঠে যাবেন। এখানে আবার চিতাবাঘের ভয় আছে। আমি বললাম, উপায় নেই, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায়, সেজন্য কাজ মিটিয়ে ফেলতে চাই। আপনি বরং আমাকে পথের সন্ধান বলে দিন। তিনি বললেন, স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তা পাবেন, ওই রাস্তায় 1 মাইল এগিয়ে গেলে দেখবেন রাস্তাটা 2 ভাগ হয়ে গেছে। যেটা বাঁ দিকে জঙ্গলের দিকে গেছে, আপনি সেদিকে গিয়ে দেখবেন একটা কাঠের বাংলো, ওইটাই ঠিকাদারের বাংলো। আমি আর অপেক্ষা না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিকাদারের বাংলোর উদ্দেশ্যে। চলেছি তো চলেছি,
পথ যেন আর শেষ হয় না। শেষে ঠিকাদারের আস্তানায় এসে হাজির হলাম। ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন। ভদ্রলোক বাঙালি নয়। যত্ন করে আমায় বসালেন, চা খাওয়ালেন। তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম সেখান থেকে। তিনি বাংলোতে থাকতে বলেছিলেন। আমি বললাম, ধন্যবাদ, থাকবার উপায় নেই, কলকাতায় ফিরতে হবে। ঠিক সময় মতো যদি স্টেশনে পৌঁছতে পারি তাহলে রাতের ট্রেনেই কলকাতা রওনা হব। এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। প্রায় 1 মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ সারা আকাশ ছেয়ে কালো মেঘ ছেয়ে গেল। দুপাশে জঙ্গল। টর্চ লাইটের ব্যাটারিও প্রায় শেষ। তাড়াতাড়িতে নতুন ব্যাটারি নিতে ভুল হয়ে গেছে। ব্যাটারির অল্প আলোতে এগিয়ে চলেছি। হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম। চোখ দুটো দপ দপ করে জ্বলছে। আমি বারবার আটকে উঠছিলাম। হঠাৎ উঠল হাওয়া আর সেই সঙ্গে বৃষ্টি। কুকুরটা অন্ধকারে মিশে গেল। আমিও আশ্রয়ের আশায় ছুট দিলাম। কিছু দূর এসে মনে হলো আমি অন্যদিকে এসেছি। এমন সময় বিদ্যুতের আলোয় খানিকটা দূরে দেখা গেল একখানা ঘর। আমি ছুটলাম সেই দিকে। ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা খোলা। আমি কোনো কিছু না ভেবে ভেতরে ঢুকে গেলাম। টর্চ লাইটটা জ্বেলে দেখলাম ঘরটা বৈঠকখানা বলে মনে হয়। তবে ঘরের মধ্যে আসবাব কিছু নেই। চারিদিকে ধুলোবালি জমা আছে। ভেতর দিকে একটা দরজা, সেটাও খোলা। সেই দরজা দিয়ে দেখলাম একটা ছোট্ট উঠোন। বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না। যাই হোক, যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যাক। এই ভেবে দরজার পাশে কাঠের মেঝের উপরে বসে রইলাম। বৃষ্টি আর থামতেই চায় না। যত রাত হয় বৃষ্টি আরো জোরে হয়। টর্চ লাইটের আলোতে 8 ঘন্টা দেখে নিলাম, তখন রাত 1টা। চুপ করে বসে আছি নিরুপায় হয়ে। হঠাৎ মাথার উপর ঝটপটানির শব্দ শুনে চমকে উঠে দেখি একটা বাদুড় আমার মাথার উপর ঘুরপাক খাচ্ছে। ঘুরতে ঘুরতে ঘরের এক কোণে ঝুলে রইল। চোখ দুটো কি ভয়ঙ্কর, যেন আগুনের মতো জ্বলছে। ভয়ে কাঠ হয়ে বসে রইলাম। ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ। কখনো মনে হলো কেউ ঘুরে বেড়াচ্ছে, আবার পরক্ষণে শোনা গেল বিচিত্র সব শব্দ। বাদুড়টা ঝটপট করতে করতে আমার মাথার উপর দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিছুক্ষণ কেটে গেল, কোনো শব্দ নেই। এমন সময়ে ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো। কান্নার শব্দে চমকে উঠলাম। বুঝলাম কোনো মেয়ে ছেলে কাঁদছে। ঘরে তাহলে লোকজন আছে, এই ভেবে সাহস পেলাম। একবার ভাবলাম ভিতরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা গলাবার। বৃষ্টি অনেকটা কমে এসেছে।
কিন্তু কান্নার শব্দ কমেনি। একঘেয়ে কান্নার শব্দে অসহ্য হয়ে উঠলাম। ভাবলাম স্টেশনে ফিরে যাওয়াই উচিত ছিল। বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভেতরে গেলাম। সামনে ঘর থেকে কান্নার শব্দ আসছিল। দরজা খোলা ছিল। সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে। ঘরে লোকজন দূরের কথা, একটা আসবাবপত্র নেই। শুধুমাত্র একটা পুরনো শাড়ি পরে আছে। টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসবো, আবার কান্নার শব্দ হলো। কেউ কোথাও নেই, অথচ কাঁদছে কে? আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম, কে কাঁদছো? উত্তর দাও। সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর কে যেন হেসে উঠল। সেই হাসি শুনে বুকের রক্ত জল হয়ে গেল। আমি ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতেই বন্ধ হয়ে গেল দরজাটা। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। আবার খুলে গেল দরজাটা। ঘরের কোণে একটা শাড়ি পড়েছিল। সেখানে দেখা গেল একটা নারী মূর্তি। মূর্তিটা নাকি সুরে বললে, টর্চ জ্বালিও না, কেন কাটছে তাহলে শোনো। এই বলে ছায়ামূর্তি বলতে শুরু করলো, আমি বাঙালি ঘরের মেয়ে, অল্প বয়সে বিধবা হয়। আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল, জমি জমাও ছিল প্রচুর। সেই লোভে স্বামীর এক আত্মীয় আমাকে খুব করে কাঠের বাক্স করে আমায় মেরে পুঁতে দেয়। সেই থেকে আমি এখানে আশ্রয় নিয়েছি। এই অবস্থায় আমি অনেক কষ্ট পাচ্ছি, আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে আমার নামে গয়ায় পিণ্ড দাও। আচ্ছা, আপনি যে মুক্তি পেয়েছেন জানবো কি করে? ভূতটা বলল, তুমি যেখানে পিণ্ড দেবে ফল্গু নদীর ধারে, সেখানে 1/2 মাইল দূরে দেখবে বালি আছে। তার উপর দেখবে আমার নাম, যেটা তোমায় দিলাম। তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে। আমি বাধ্য হয়ে বললাম, বেশ বেশ, তাই হবে। তাহলে এটা রাখো, কিন্তু বেইমানি করো না, তাহলে আমি তোমায় ছাড়বো না। সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কি দিল। আমি পকেটে হাত দিতে মেয়েটি বলল, এখন নয়, কাল দেখো, গয়া যাওয়ার খরচ আমার নাম লিখে দিলুম। তুমি ভুল পথে এসেছো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তায় পৌঁছালাম। স্টেশনের কাছাকাছি একটা জঙ্গল। সেখানে আসতে ভোর হয়ে এলো। পেছন থেকে মেয়েটি বললে, আমি আর যেতে পারবো না, সকাল হয়ে গেছে। তারপর আমি পিছন ঘুরে দেখি একটা নর কঙ্কাল যাচ্ছে। কি
ভয়ঙ্কর দেখতে। আমার সারা দেহ তখন কাঁপছে। ও, এর সঙ্গে আমি কাল সারা রাত একটা নোংরা বাড়িতে বন্দি ছিলাম। স্টেশনে ফিরে এসে দেখলাম এক টুকরো নাম লেখা কাগজ ও একটা সোনার হার। কলকাতায় ফিরে সেটা বিক্রি করে গয়ায় পিণ্ড দিয়ে এসেছিলাম। গল্পটি বেশ ইন্টারেস্টিং লেগেছে, আমার তো বেশ মজা লেগেছে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, কে কোথা থেকে গল্পটি শুনছেন দয়া করে কমেন্ট বক্সে জানান। তো চলুন শুরু করছি আজকের দ্বিতীয় গল্প। দ্বিতীয় গল্পটি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। বাবা আমাদেরকে শুনিয়েছিলেন, ভাবলাম আপনাদের কাছেও একটু শেয়ার করা যাক। চলুন শুরু করছি আজকের দ্বিতীয় গল্প। বাবা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আপনাদের বলার চেষ্টা করছি। সালটা তখন 1995। বাবার বয়স তখন 35 কি 36 হবে। বলে রাখা ভালো, বাবা ছিলেন একজন পেইন্টার, সঙ্গে খুব সুন্দর কোরআন তিলাওয়াত করতেন। কোনো মুসলিম বাড়িতে কেউ দেহ রাখলে বাবার ডাক আসতো দেহের পাশে বসে কোরআন তিলাওয়াত করতে হবে। তার জন্য অবশ্য কোনো অর্থ বা কিছু দাবি করতেন না। শোনা যায় এতে নাকি অনেক নেকি পাওয়া যায়। এমনই একদিন ডাক আসে পাশের গ্রামে একজন মারা গেছেন এবং বাবাকে যেতে হবে কোরআন তিলাওয়াত করতে। যিনি বাবাকে ডাকতে এসেছিলেন ওনার সাথে বাবা যথারীতি চলে গেলেন সেই বাড়িতে। বাড়িতে পৌঁছেই বাবার গা যেন একটু ছমছম করে উঠল। মনে মনে ভাবলেন, কি হলো? সচরাচর ওরকম তো হয় না। এমনিতেই কোনো মৃত বাড়িতে বাবা দরজা বন্ধ রেখে একাই দেহের পাশে বসে কোরআন তিলাওয়াত করেন, কিন্তু ওইবারে সেরকমটা করলেন না। ওনার যেন একটু ভয় ভয় করতে লাগলো। তাই দরজা খোলা রেখেই উনি একা দেহের পাশে বসে তিলাওয়াত শুরু করলেন। মিনিট 5 পরেই বাবার কীরকম একটা সন্দেহ হলো এবং পর মুহূর্তেই বাবার চোখ মৃতদেহের দিকে গেল। তারপর বাবা যা দেখলেন, গোটা শরীর থরথর করে কাঁপতে লাগলো এবং গায়ের লোম সোজা হয়ে গেল। দেখলেন মৃতদেহটি মশারির ভেতরে রাখা ছিল, কিন্তু এখন সে দেহ মশারির ভেতরে উঠে বসেছে এবং মশারির এক প্রান্ত তুলে ধরে বাবার দিকে কটমট করে তাকিয়ে আছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে এক অদ্ভুত গোঙানির শব্দ, ঠিক যেমন কোনো মানুষের গলা চেপে ধরলে শব্দ বের হয়। তারপর বাবা আর নিজেকে সামলাতে পারলেন না, জ্ঞান হারিয়ে ফেললেন। যখন জ্ঞান ফিরল তখন দেখলেন আশেপাশে অনেক লোকের ভিড় এবং মৃতদেহটি ঠিক আগের মতো মশারির ভেতরে মাদুরের উপর পড়ে আছে। তারপর থেকে নাকি বাবার খুব জ্বর হয়। অনেক ডাক্তার দেখানোর পরেও ভালো হচ্ছিল না। দিন দিন অনেক রোগা হয়ে যেতে লাগলেন। এক হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর উনি বললেন নাকি বাবার উপর এক খারাপ শক্তির বাতাস লেগেছে। তারপর উনি বাবার হাতে এক তাবিজ বেঁধে দেন এবং বলেন 1 মাস যেন এটা হাতে বাঁধা থাকে, ততদিনে সব ঠিক হয়ে যায় এবং বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকে উনি আর কোনো মৃতদেহের পাশে কোরআন তেলাওয়াত করতে যান না। কি বন্ধুরা, একবার ভাবুন আপনার সাথে যদি এমনটা ঘটতো।
আমার তো ভাবলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে গল্পটি শুনছেন। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন, আজকের গল্প এতটাই। টাটা।